আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। কিছুদিন আগেই গেল জন্মাষ্টমী, মনসা পুজো, আবার কালকেই গণেশ চতুর্থী। তাই আমরা সবসময় চেষ্টা করি যখন যেই পুজোটা হয় তখন সেই ঠাকুরের পছন্দের ভোগ দেওয়ার। তাই আমি আজকে কালকের গণেশ ঠাকুরের জন্যই রেসিপিটা বানাচ্ছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। কিভাবে আজকের আমি এই ভোগের রেসিপিটা বানাই সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমেই আমি এখানে 2 কাপের মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে একটুখানি ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি মানে। আর একটুখানি পারলে তোমরা পাত্রটা বড় নিও। আমার পাত্রটা ছোট হয়ে গেছে বলে কিছুটা বাইরেও বেরিয়ে যাচ্ছে ঝাড়ার সময়। ওই দানা দানা যেগুলি থাকবে ওগুলিকে আর দেবো না বেসনের গোলানোর মধ্যে, এই দানা দানাগুলোকে ফেলে দেব। চলো আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তারপর আবার রেসিপিতে চলে যাব। তার এর মধ্যে এবার দিয়ে দেব আমি সামান্য একটু লবণ, আর এবার পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গোলাবো। একবারে অনেকটা জল দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে গোলাবো। যা বেশি জল হয়ে গেলে আবার ব্যাটারটা আবার পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প জল দিয়ে পুরো বেসনের ব্যাটারটা রেডি করে নেব। রেডি হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কতটা পাতলা আর ঘন হলো বেসনের ব্যাটারটা। আর যা যা জিনিস লাগছে এই রেসিপিটা বানানোর জন্য, মোটামুটি আমাদের সব কিছুই ঘরে থাকে। শুধু একটা মাত্র জিনিস, ফুড কালারটা যে কোনো মুদিখানা দোকানে গেলেই তোমরা কিনতে পেয়ে যাবে। তাছাড়া এখানে লাগছে বেসন, সামান্য একটু লবণ আর চিনি, ফুড কালার, ব্যাস। এই 2-3টে উপকরণ দিয়েই আজকের আমাদের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো আমি কতটা পাতলা করলাম বা ব্যাটারের ঘনত্বটা কতটা সেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে বেশি করে সাদা তেল নিয়ে গরম করে নিতে হবে। ফ্রাই প্যান বা কড়াই যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। সাদা তেল লাগবে এটাতে, আর ভালোভাবে তেলটাকে গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। এবার আর একবার দেখিয়ে দিচ্ছি আমার বেসনের ব্যাটারের ঘনত্বটা কীরকম পরিমাণ হয়েছে। খুব পাতলাও করিনি, আবার খুব ঘনও করিনি। এবার এই বেসনের ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তোমরা যে কোনো শেপে এটাকে ভাজা যাবে, এরকম কোনো ব্যাপার নেই। এরকম শেপ করতে হবে বা লম্বা শেপ করতে, যেরকম ইচ্ছা সেরকমই তোমরা শেপ করে এটাকে শুধু ফ্রাই করে নিও। মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে ফ্রাই করো, যাতে গ্যাস বাড়ানো থাকলে আগে আগে লাল লাল হয়ে যাবে আর ঠিক করে বেসনের ব্যাটারগুলো ভাজাও হবে না। দেখো কত সুন্দর ফুলে উঠেছে ব্যাটারগুলো ভাজার সময়। এবার 2 পাশ ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা কালকে বানিয়ে দিতে পারো গণেশ ঠাকুরকে। তার জন্য আজকেই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রেসিপিটা পুরোটা দেখার পর জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর কারা কারা গণেশ চতুর্থীতে কী কী গণেশ ঠাকুরকে ভোগ দাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। 2 পিস ভালোভাবে দেখো ওই পিঠটা লাল লাল হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, ওই পিঠটাও যাতে লাল লাল হয়ে যায়। এরকমই হালকা লাল করেই ভাজবো, বেশি লাল করব না। এরকম একটা হালকা লাল হয়ে আসলেই হবে। ওই পিঠটা লাল এরকম হয়ে গেলেই এবার এটাকে আমরা তুলে নিতে পারবো। একটুখানি টাইম লাগবে ওই পিঠটাও হওয়ার জন্য, কিন্তু আমি পুরোটাই কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজছি। তাড়াহুড়ো করে কিন্তু গ্যাসের আগুন বাড়িয়ে দিয়ে ভাজবো না। আমার 2 পিঠটাই এবার লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করতে হবে এটাকে। এবার এগুলিকে এবার একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এগুলিকে একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখে পেস্ট করব এটাকে। একবারে সব কটা দেওয়া গেল না, তাই অল্প অল্প করে এটাকে আমি একদম দেখো মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখে এটাকে পেস্ট করে নিয়েছি মিক্সারে দিয়ে। এবার আর একটা কড়াই বসাবো, সেখানে দিয়ে দেবো হচ্ছে 1 কাপের মতন চিনি আর 1 কাপ জল।
2 কাপ বেসনের জন্য আমার 1 কাপ চিনি 1 কাপ জল লাগবে। তোমাদের মাপের পরিমাণটাও বুঝিয়ে দিলাম। যদি 2 কাপ বেসন নিই তাহলে আমরা 1 কাপ চিনি আর 1 কাপ জল দেব। দিয়ে এটাকে ভালোভাবে এবার এটা চিনির শিরার মতন বানিয়ে নিতে হবে। কিন্তু খুব আঠালো আঠালো শিরা বানাবো না, একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে শিরা বানাবো। এটাকে খুব বেশি টাইমও লাগবে না এই শিরা বানানোটার সময়। ফুটে উঠলেই দিয়ে দেবো হচ্ছে একটু এলাচের দানাগুলোকে গুঁড়ো করে, তারপর দিয়ে দেবো এর মধ্যে ফুড কালার। এই ফুড কালার আর এলাচের দানার গুঁড়োটা দিয়ে ভালোভাবে এটাকে এবার ফুটিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিটের জন্য এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একদম আঠা আঠা এটাকে করছি না, চিনের শিরার মতন বানাচ্ছি না। একটু ফুটে উঠলে 5-7 মিনিটের মতন তারপর এইগুলিকে দিয়ে দেবো। বেসনের যে গুঁড়োটা করে রেখেছিলাম বড়ার, সেই গুঁড়োটাকে দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। যতক্ষণ শিরাটা হচ্ছিল তখন গ্যাসের আগুন বাড়ানো ছিল। এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটার জলটা একটু শুধু শুকিয়ে নেব। শুধু জল শুকাবো, অনেকক্ষণ ধরে টানানোরও ব্যাপার নেই। বেশি টানিয়ে নিলে লাড্ডুগুলো আমাদের একটু শুকনো শুকনো হয়ে যাবে। যাতে সফট ভাব থাকে তার জন্য এটাকে আমরা বেশিক্ষণ ধরে কড়াইতে নাড়াবো না। নাড়ানোর সময় একটুখানি যখন পাক দিচ্ছিলাম তখন একটু সামান্য ঘিও দিয়ে দিলাম। দেখো আমার জলটা কিন্তু চিনির জলটা প্রায় শুকিয়ে গেছে। এবারই এটাকে আমি নামিয়ে নেব। খুব বেশি এটাকে নাড়ানাড়ি করবো না, খুব পাক হবে না। এটার জলটা শুকিয়ে আসলেই আমার এই পাকটা রেডি হয়ে যাবে। ব্যাস আমার পাক রেডি হয়ে গেছে, জল শুকিয়ে এসছে, আঠা আঠাও হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা করে দেওয়ার জন্য। একটু হালকা হালকা করে হাত দিয়ে ঠান্ডা ঠান্ডা করে নিচ্ছি, যাতে এটাকে আমি তাড়াতাড়ি করে পাক দিয়ে লাড্ডুর শেপে বানাতে পারি। নাহলে তো গরম রয়েছে, তাই হালকা হালকা করে সাইড দিয়ে অল্প অল্প করে নিয়ে এটাকে এবার লাড্ডুর শেপে বানিয়ে নিচ্ছি। ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গেল লাড্ডুর রেসিপি। তোমাদের এই লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আরও রান্নার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারো। আর দেখে কেমন লাগে আমার রান্নার ভিডিওগুলো সেগুলোও কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো ঝটপট করে কালকে সবাই গণেশ ঠাকুরের জন্য বানিয়ে ফেলো গণেশ ঠাকুরের প্রিয় ভোগ লাড্ডুর রেসিপিটা। আর বাড়িতে বানিয়ে অবশ্যই একবার কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো তোমাদের লাড্ডুগুলো খেতে। আমার কিন্তু দারুণ লেগেছিল, তার জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।